তো সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো আমি আজকে প্রথম অধ্যায়ের একটা রিভিউ দেবো তোমাদের। প্রথম অধ্যায়ে আমরা কিভাবে পড়লে আসলে ভালো করতে পারি সেই ব্যাপারে। দেখো এখানে কিছু পড়া আছে, এগুলো একটু এমনি দেখে নিতে পারো চোখ বুলায়। তথ্য প্রযুক্তির এখানে কি আছে, তথ্য প্রযুক্তির অবদানটা একটু দেখে নিতে পারো নর্মালি কি কি অবদান আছে। তারপরে এখানে দেখো মেন যে টপিকটা সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এখানে এই গ্লোবাল ভিলেজের জনক মার্শাল ম্যাকলুহান, ওনার নামটা জানতে হবে। আর উনি দুইটা বই লেখে, বই দুইটার নাম জানতে হবে। এখানে দুইটা বই, 1962 সালে, একটা 1964 সালে। বই দুইটার নাম এবং সাল সব মুখস্থ করে নিতে হবে একটু এমসিকিউর জন্য। এই তো। তারপরে এইখান থেকে আহ, এই গ্লোবাল ভিলেজের যে সুবিধা আছে এই সুবিধাটা পড়ে নিতে হবে, সুবিধা এবং অসুবিধা। এটা বিভিন্ন ভাবে দরকার পড়তে পারে আমাদের এমসিকিউর জন্য এবং হচ্ছে অন্য প্রশ্নের জন্য। তারপরে দেখো আছে বিশ্বকাপ প্রতিষ্ঠার উপাদান। বিশ্বকাপ প্রতিষ্ঠা উপাদান মধ্যে আমাদের 5টা উপাদান লাগে। 5টা উপাদানের মধ্যে উদাহরণগুলো পড়ে নিতে হবে একটু। পড়ে নিয়ে তারপর হচ্ছে দেখো এখানে এই যে 3 নম্বর যে আছে কানেক্টিভিটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে সবাই বলে যে বিশ্বকাপের হচ্ছে মেরুদণ্ড কি, এটা হচ্ছে তার মেরুদণ্ড মানে কানেক্টিভিটি। বা এটা হচ্ছে বিশ্ব, আরে এরকম করতেছে কেন, এটা হচ্ছে মেন হচ্ছে আর হচ্ছে বিষয়। কানেক্টিভিটি না থাকলে আসলে কোনো কিছুর দাম নাই এরকম। তাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো বিশ্বগ্রাফ সংশ্লিষ্ট উপাদান। সংশ্লিষ্ট উপাদান আছে 11টা। তার মধ্যে যোগাযোগ আছে। যোগাযোগ এমনি একটু একটু মানে যোগাযোগের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি নর্মালি, এই যে মেসেঞ্জার বা বিভিন্ন যে ইমেইল এগুলো ব্যবহার করি, সেগুলো আমাদের জানতে হবে একটু। হতে পারে ঝামেলা করতেছে, তো এগুলো একটু দেখে নিতে হবে এমসিকিউর জন্য। তারপর দেখো এখানে মোবাইল, এগুলা একটু হালকা পাতলা দেখে নিও একটু এগুলা। তারপর হচ্ছে ইন্টারনেটের সুবিধা, ওই বিশ্ব ওই গ্লোবাল ভিলেজের যে সুবিধা, ইন্টারনেটের সুবিধা ওই রকম একই রকম প্রায় সুবিধা অসুবিধা। তারপরে এইখানে দেখো যে হচ্ছে ইমেল আছে। ইমেলটা একটু ইম্পর্টেন্ট। এখানে পরে ইমেলের কয়টা অংশ থাকে, কি কি অংশগুলো, তো সেগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এই যে ইমেলের মধ্যে এখানে আমরা একটু জুম করে নেই। তা হচ্ছে ইমেলের এই অংশগুলো একটু দেখে নিতে হবে, সুবিধা একটু দেখে নিতে হবে। টেলিকনফারেন্সিং সংজ্ঞাটা শুধু পড়ে নিলে হবে। আর এখানে জনক যে আছে, জনকটা যে মরিটা এর জনক, এটা জানতে হবে। ভিডিও কনফারেন্সিং এর শুধু সংখ্যাটা পড়লে হবে এবং কি কি সফটওয়্যার আমরা এখানে ইউজ করি সেটা জানা লাগবে এমসিকিউর জন্য। আর প্লাস সুবিধাটা মুখস্থ করতে হবে, এটা একটা সিকিউ কোশ্চেনের জন্য লাগে। এখানে সফটওয়্যারগুলোর নাম দেওয়া আছে, শুধু সফটওয়্যারগুলোর নামগুলো জানলেই হবে যে কি কি ভিডিও সফটওয়্যারগুলো ইউজ করি আমরা কনফারেন্সিং এর ক্ষেত্রে। যেমন জুম আছে, গুগল মিট আছে, স্কাইপি আছে, ভাইবার আছে, মানে যেগুলো ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো। তারপরে এখানে কর্মসংস্থান আছে। কর্মসংস্থানটা এখানে একটু মোটামুটি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য। এবং এখানে ফ্রিল্যান্সিং সাইটগুলোর নাম আমাদের জানতে হবে। কি কি ফ্রিল্যান্সিং, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এরকম যে সাইটগুলো আছে, ফ্রিল্যান্সার, বিল্যান্সার, আপওয়ার্ক। তারপরে আরো কিছু ওল্ড সাইটগুলোর নাম এখানে ইনক্লুড থাকে। যেমন এখন তো আপওয়ার্ক আছে, আগে আপওয়ার্কটা হচ্ছে ওডেক্স এবং ইল্যান্স ছিল, যেটা অনেক বই যারা রাইটার আছে অনেক ঠিক মতো হয়তো বা এটা আপডেট না করার কারণে ওই নামগুলো অনেক সময় দিয়ে রাখে। এবং প্রশ্নগুলো আসলে অ্যাকচুয়ালি ওইরকম আসে। 15 সালে কিন্তু ইল্যান্স এবং ওডেক্স দুইটা একসাথে মার্চ হয়ে আপওয়ার্ক হয়েছে। আমি তখন কাজ করতাম বাংলাতে, সেই সুবাদে জানি অ্যাকচুয়ালি আমি। তা সেটা আপওয়ার্ক হয়ে গেছে। তা যেহেতু প্রশ্ন আসে আপনারা ওই রকম মানে একটু ওল্ড ফ্যাশনেই পড়তে হবে মেইনলি ওইটা। আর এখানে বলে রাখি এই ফ্রিল্যান্সিং এবং হচ্ছে বইয়ে যেটা ব্যাপারটা বলে যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং হচ্ছে দুটি একই জিনিস হিসেবে বলে। আসলে দুটি একই জিনিস না। আউটসোর্সিং হচ্ছে যে কাজটা করায় না, আর ফ্রিল্যান্সিং মনে হয় যে কাজটা করে, এরকম। তা ওরা হচ্ছে বিষয়টা অন্যভাবে বোঝায়। যদিও এটা আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং একই অর্থে প্রকাশ করে যেহেতু বইয়ের মধ্যে, সেহেতু আমরা এই বইয়ের হচ্ছে এরকম ভুলভাল পড়াটাই আমাদের জানতে হবে। কারণ প্রশ্ন ওইরকম হয়, আমাদের ওইরকমই লিখতে হবে, কিন্তু এক্সাক্ট লেখলে ওইরকম না। আউটসোর্সিং মানে যে কাজটা করায় নিল তোমার কাছ থেকে, মানে যে কাজটা করায় নিল। যেমন আমি একজন ফ্রিল্যান্সার, মেইনলি আমি কাজ করি। তা আমি হচ্ছে ফ্রিল্যান্সার, আমি যার কাজ করি সে আউটসোর্সিং এর মধ্যে আমার কাছে কাজটা করে নিল। কিন্তু এখানে ওই ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুটি একই অর্থে ব্যবহার করে, যেটা অ্যাকচুয়ালি ভুল। তোমরা বইয়ের জন্য লিখতে পারো ঠিক মতো, কিন্তু হচ্ছে আসলে বাস্তব জীবনে সেটা দুটো আলাদা জিনিস। তো এখানে সাইট গুলোর নাম আছে, কি কি সাইট আছে এরকম। আর কিছু এখানে যে উবার, ফুড পান্ডা, সেগুলো তো জানোই, বিভিন্ন হচ্ছে প্ল্যাটফর্ম, বিভিন্ন খাবারের, তারপরে বিভিন্ন রাইড শেয়ারিং। তারপর দেখো অনলাইনে শিক্ষা যেটা আছে,
তারপরে যে চাকরির আবেদনের কিছু ওয়েবসাইট নাম আছে, এগুলো একটু জানতে হবে কোনটা কোনটা সাইট। তারপরে শিক্ষা ক্ষেত্রে আমরা কি কিভাবে আমাদের কাজ করে, যেমন ই লার্নিং করোনার সময় আমরা দেখতে পাচ্ছি, সেটা ই লার্নিং এর ব্যাপারে একটু জানতে হবে। ই লার্নিং এর ক্ষেত্রে আমরা কি কি উপায় আমরা ই লার্নিং শিখতে পারি, যেমন কি কি কিছু ক্লাস করার জন্য কিছু সফটওয়্যার আছে, যেমন গুগল ক্লাসরুম আছে, এগুলোর মাধ্যমে ক্লাস শিখতে পারি। তারপর ওয়েবএক্স আছে, এগুলো সফটওয়্যার গুলোর নাম আমাদের মুখস্থ করতে হবে ই লার্নিং এর ক্ষেত্রে কোন কোন সফটওয়্যার গুলো ব্যবহার করে এবং ই লার্নিং এর সুবিধা অসুবিধা এটা জানতে হবে একটু। তারপর চিকিৎসা ক্ষেত্রে এখানে টেলিমেডিসিন অনেক ইম্পর্টেন্ট, টেলিমেডিসিনটা। তো এখানে টেলিমেডিসিন বিষয়টা কি, তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে, এগুলো জানতে হবে এমসিকিউর জন্য। এই তো। আর টেলিমেডিসিন থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে, টেলিমেডিসিন একটা সেবা, এই ব্যাপারে একটু জানলে হয়ে যাবে যে মানে টেলিফোনের মাধ্যমে যে সেবাটা নেই সেটাই মেনলি টেলিমেডিসিন। এই তো জানলে হবে হালকা পাতলা, এগুলো বেশি ইম্পর্টেন্ট টপিক না, মোটামুটি একটু হালকা পাতলা জানলে আমাদের কাজ হয়ে যাবে এমসিকিউর জন্য। তারপরে গবেষণা আছে, মানে আমরা পৃথিবীতে যে গবেষণাগুলো হয়, আমরা আহ, একটা একটা দেশে একটা গবেষণা করলে সেই গবেষণার ফলাফলগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে এই দেশ থেকে জানতে পারি। একই গবেষণা বারবার করতে হইতেছে না, মানে একই গবেষণা বারবার করলে কি সময় নষ্ট হয়, যেটা গবেষণা হয়ে গেছে ওটা নতুন করে করার দরকার নেই। তো এরকম এগুলো এমসিকিউর জন্য জাস্ট হবে, বেশি ইম্পর্টেন্ট না। অফিসের ক্ষেত্রে কি কি সফটওয়্যার আমরা ইউজ করি, যেমন গুগল ড্রাইভ আছে, ড্রপবক্স আছে, অফিস 365 একটা সফটওয়্যার অফিসের, মাইক্রোসফটের, এইগুলো ব্যাপারে খালি এমসিকিউর জন্য হালকা পাতলা এখানে টাচ দিলে হবে, বেশি এখানে জানার দরকার নেই। তারপরে বাসস্থানের ক্ষেত্রে স্মার্ট হোমটা একটু পড়তে হবে, স্মার্ট হোম জিনিসটা কি সেই ব্যাপারে জানতে হবে, যেটা সমস্ত কিছুই আমরা হচ্ছে অটোমেটিক ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই মেনলি স্মার্ট হোম। যেমন হচ্ছে আমরা অটোমেটিক কুলিং সিস্টেম থাকবে, হিটিং সিস্টেম থাকবে, ফেস ডিটেকশন থাকবে, এরকম যাতে আমি স্মার্টফোন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। এরকম কিছু মানে অটোমেটিক্যালি তোমার পানি যখন শেষ হয়ে যাবে পানি তুলবে, সন্ধ্যা হলে লাইট গুলো জ্বলবে, সকালে লাইট গুলো অফ হয়ে যাবে, যেমনটা আমরা রাস্তাঘাটে বিভিন্ন লাইট গুলো দেখি, ওইরকম সিস্টেম। আরো কিছু অ্যাডভান্স সিস্টেম এখানে থাকবে, একটু পড়ে নিলে হয়ে যাবে, এটা বড় প্রশ্নের জন্য নর্মালি। তারপরে দেখো ওই এটা হচ্ছে আইওটি আছে, ইন্টারনেট অফ থিংস, এটা হচ্ছে নতুন করে ইনক্লুড করছে তোমাদের নতুন 26 সালের জন্য। তো এটা এখানে হালকা পাতলা দেয়, এটা হচ্ছে এটা বলতে বোঝায় আমাদের জিনিসপত্রগুলো যেটা আছে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, মেইনলি হচ্ছে আইওটি বলা হয়। যেমন আমাদের স্মার্ট টিভি গুলো এখন ইন্টারনেটের সাথে যুক্ত আছে, তারপরে বিভিন্ন ডিভাইস গুলো যুক্ত আছে, সিসি ক্যামেরা, এই টাইপের একটু খালি হালকা পাতলা জানলে হয়ে যাবে এটা। তারপরে ই কমার্সটা ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে বড় প্রশ্ন আসে। বড় বড় কিছু ই কমার্স, যেমন বাংলাদেশ এখন দারাজ আছে, তারপর বিক্রয়.com আছে, ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে আলিবাবা আছে, অ্যামাজন আছে, এই যাই বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলোর নামগুলো জানলে হয়। এবং ই কমার্স আসলে কি, এটার থেকে আমরা কিভাবে সুবিধা পাই, সুবিধা অসুবিধা সেগুলো জানতে হবে একটু। এই তো। এখানে ইএফটি নামে কিছু টার্ম আছে, যেমন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তারপরে মোবাইল ব্যাংকিং, এই ব্যাপারে একটু অনলাইন ব্যাংকিং যে ক্লাস, এগুলো ব্যাপারে খালি ছোটখাটো জানলেই হবে। তারপরে হচ্ছে এখানে কিন্তু বারকোড আছে, কিউআর কোড, এগুলো আসলে কি জিনিস এগুলো একটু জানতে হবে, যেমন এটিএম মেশিন, এগুলো একটু। যেমন ক্রিপ্টো কারেন্সি আছে, ডিজিটাল কারেন্সি যেটা বলি, খালি আমি ওজনে একটু হালকা পাতলা এগুলো চোখ বোলাই নিলেই হবে। যেমন সুইফট কোড আছে, এই তো এগুলো খালি এমসিকিউ জন্য হালকা পাতলা করে খালি টাচ দিলেই হবে। তারপরে বিনোদন ও সামাজিক, এই বিনোদন এবং সামাজিক যেগুলো আমরা মেইনলি ইউজ করি, তোমরা ইউজ করো, যেমন আইপিটিপি, নেটফ্লিক্স, তারপরে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো ইনস্টাগ্রাম, এগুলো যেগুলো আমরা ইউজ করি, এগুলার এমন সুফল এবং কুফল আছে, এগুলো আসলে আমাদের কি কি সাইড ইফেক্ট ফেলতেছে সেগুলো জানতে হবে। আমাদের এগুলো কিন্তু অনেক উপকারও করতেছে, কিন্তু সাইড ইফেক্ট আছে, আমরা যারা আসক্ত হয়ে পড়তেছি সারাদিন, সেক্ষেত্রে আমাদের প্রবলেম তৈরি করতেছে, হাতে প্রবলেম তৈরি, চোখে প্রবলেম তৈরি করতেছে। সুফলও আছে, আমরা পৃথিবীর যে কোনো মানুষের যোগাযোগ করতে পারতেছি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন কাজের সন্ধান করতে পারতেছি। এই সুবিধা অসুবিধাগুলো একটু জানলেই হবে, মানে এটা অনেক একটু এটা ভালো করে বললে একটা ঘ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে, মানুষের সিকিউ প্রশ্ন আসে এখান থেকে। এই তো। তারপর দেখো মেইন আমাদের এই প্রথম অধ্যায়ের মেইন টপিক গুলো শুরু হয়েছে এখান থেকে, ভার্চুয়াল রিয়েলিটি। এটা মেইনলি হচ্ছে একটা হচ্ছে ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হয়, যেটা আমাদের বাস্তবের মতো অনুভূতি মেইনলি দেয়। তো এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে এই যে সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলোর নাম মুখস্থ করতে হবে, যে কি কি সফটওয়্যার আসলে ব্যবহার করা হয়, তার ভার্চুয়াল উপাদান কি কি উপাদান লাগে তৈরি করতে, সেটা একটু পড়তে হবে। এখানে ইফেক্ট তৈরি, মানে ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদানগুলোর মধ্যে যে এখানে কিছু ইফেক্টর আছে, জিওমেট্রি, সেগুলোর নামগুলো একটু মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, এগুলো সবগুলো এই উপাদানগুলো বেশিরভাগ ক্ষেত্রে উপাদানগুলো পরীক্ষায় আসে।
তারপরে এখানে টেলি প্রেজেন্সটা কি দূর থেকে যে আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করি সেই বিষয়টা, এটা অনেক সময় এমসিকিউ আসে যে এটা কার সাথে মানে সম্পৃক্ত, এটার সাথে ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পৃক্ত, এবং প্রত্যাহিক জীবনের প্রভাব যে আছে কয়েকটা, সেগুলো মুখস্থ করতে হবে। খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার সবকিছুর জন্য আসে এখান থেকে। এই প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটি করতে প্রত্যেকটাই মুখস্থ করতে হবে। তুমি একটু নর্মালি রিডিং করলেও লিখতে পারবে, অ্যাকচুয়ালি সেইভাবে মুখস্থ করতে হবে আমি সেটা বলতেছি না, কিন্তু সবগুলোই পড়তে হবে এগুলো। তারপরে এখানে যে এইগুলো মানে ঘরের মধ্যে যেগুলো আছে এগুলো একটু চোখ বোলাবা ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য। আর প্রত্যেক নেতিবাচক প্রভাব আসলে কি কি ক্ষতি করে এটা একটু জানতে হবে, হালকা পাতলা দেখে নিয়ে। তারপরে কৃত্রিম বুদ্ধি সাম্প্রতিক প্রবণতা আছে, এখানে অনেক সময় প্রশ্ন আছে ডিজিটাল বাংলাদেশ, মানে আসলেই এর তথ্য প্রযুক্তির সাথে বাংলা আমাদের হচ্ছে কি কি বিষয়গুলো এখন সম্পৃক্ত হয়েছে বর্তমানে আধুনিক যুগে, সেগুলোর ব্যাপারে আছে। এবং বাংলাদেশে আসলে চৌদ্দ শিল্প যেটা বলি আমরা, যে সমস্ত কিছু অটোমেশন হবে, সেই ব্যাপারে একটু এখানে বর্ণনা দেওয়া আছে, একটু পড়ে নিলে হবে। তারপর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এখানে সংজ্ঞাটা করতে হবে। দুজন বিজ্ঞানী আছে, যেমন অ্যালান টুরিং, যিনি হচ্ছে টুরিং টেস্টের মাধ্যমে প্রথম এটা টেস্ট করে 1950 সালে, এবং 1956 সালে জন ম্যাকার্থি উনি সর্বপ্রথম আমাদের সাথে এই শব্দটা পরিচয় করে দেয়, এবং জনক এই জন্য অ্যালান টুরিংকে জনক বলা হয়, কিন্তু আমাদের সামনে প্রকাশ করে হচ্ছে জন ম্যাকার্থি, সেটা 1956 সালে। বিজ্ঞানীদের নাম জানতে হবে। প্রশ্ন এমসিকিউ ওইভাবে আসে যে এই প্রথম যে করে তিনি হচ্ছে অ্যালান টুরিং, আর আমাদের সামনে প্রকাশ করে যে জন ম্যাকার্থি। প্রশ্ন ওইভাবে তুমি দেখলেই বুঝবা যে মানে কোন বিজ্ঞানীর নামটা হবে। আর এনে যে টেস্টটা করে সেটার নাম টুরিং টেস্ট, ওনার নাম অনুসারে। আর এখানে হচ্ছে একটা ইনপুট স্তর, লুকায়িত স্তর, আউটপুট স্তর, এটা এমসিকিউর জন্য দেখো কোনটা পার্ট গুলো খালি একটু দেখে নেবে। এখানে রিডিং পড়লে দেখা যাবে তোমার অনেকগুলো এমসিকিউ কভার হয়ে যাবে। এখান থেকে কিন্তু অনেক ক্রিটিক্যাল এমসিকিউ গুলো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। তারপরে এখানে দেখা ক্ষেত্রগুলো আছে কি কি কোথায় কোথায় ব্যবহার করি, এবং এখানে চারটা আছে, এই চারটা একটু ভালো করে দেখতে হবে। এমসিকিউ জনক বললাম না, এখান থেকে অনেক ডিপ লেভেলের এমসিকিউ হতে পারে এখান থেকে। এবং এই যে পার্টগুলো দেখতেছো মেশিন লার্নিং, তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, স্পিক রিকগনিশন, এই ভিশন, এগুলা থেকে কিন্তু এগুলা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। কারণ এখান থেকে এমসিকিউ হলে নর্মালি তুমি পাওয়া কিন্তু সো ক্রিটিক্যাল। আর এখানে এক্সপার্ট সিস্টেম আছে, এটা একটু দেখতে হবে, এটা বড় প্রশ্নের জন্য কাজে লাগে। খ নম্বর প্লাস হচ্ছে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে সফটওয়্যারগুলোর নাম জানতে হবে। এই যে প্রোগ্রামিং সফটওয়্যার প্রোগ্রামিং ভাষাগুলোর নাম জানতে হবে, কোন কোন প্রোগ্রামিং ভাষা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়, পুরো মুখস্থ করতে হবে। এখানে আরেকটা সফটওয়্যারে যায় মুখস্থ করতে হয়, সেটার সাথে আবার কিছু মিল আছে, এখানে যেন ঝামেলা বাঁচতে পারে। এবং সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যবহারগুলো জানতে হবে এমসিকিউর ক্ষেত্রে, এবং এগুলো সাধারণত বহুপদী এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অনেক জ্বালাবে, কারণ অনেক জিনিসগুলো এত কাছাকাছি, মানে বইগুলো হচ্ছে আরো একটু আপডেট করা দরকার। মানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আরো অনেক ডেভেলপ হয়ে গেছে, আমাদের কাছে মনে হয় যে না এটা তো এখন সম্ভব, কিন্তু বই মানে দেখা যায় ওটা 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 সম্ভব না হিসাবে বইগুলো রেডি করা। এই জন্য এখানে এমসিকিউ হলে তোমাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে এমসিকিউ গুলো দাঁড়াইতে হবে, বিশেষ করে ব্যবহারটা ভালো করে মুখস্থ না থাকলে তুমি ঝামেলায় পড়ে যাবে। তারপর দেখো এখানে কিছু কুফল আসলে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার তো কুফল আমরা দেখতেছি, কিছু কুফল আছে এখানে। তারপর দেখো রোবোটিক্স আছে, তো রোবোটিক্স এর ক্ষেত্রে এখানে আসলে কোন কোন বিষয়গুলো দেখা হয়, এখানে চারটা বিষয় আছে, এগুলো একটু পড়তে হবে। এবং রোবোটিক্স শব্দটা কোথা থেকে এসেছে, রোবটে আসলে এই জিনিসটা কি সেটা একটু জানতে হবে। এই তো। তারপর দেখো এখানে এই যে অ্যাসিমো যে রোবটটা আছে, এই যে মানব সদৃশ, এটাও পড়তে হবে এমসিকিউর জন্য। তারপরে দেখো এখানে এই রোবটের যে এই রোবটের ভিতরে কি কি সিস্টেম নিয়ে গড়ে ওঠে সেগুলো একটু দেখতে হবে। আর এখানে এই যে উপাদানগুলো আছে, উপাদানগুলো অনেক ইম্পর্টেন্ট, তার মধ্যে অ্যাকচুয়েটরটা আসে। অ্যাকচুয়েটর মানে হচ্ছে একটা মোটর, অনেক সময় এমসিকিউ আসে এটা। আর বাকি জিনিসগুলো দেখতে হবে কি কি জিনিসের মধ্যে থাকে। আর রোবটের তিনটা বিশেষত্ব থাকে, তিনটা বৈশিষ্ট্য থাকে, সাধারণ বৈশিষ্ট্য, মানে তিনটা বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্য তিনটা মুখস্থ করতে হবে, মানে কাজে লাগে। অনেক সময় এমসিকিউ আসে যে রোবটের তিনটি মানে কয়টি গঠনের কয়টি বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে তিনটে। আর একটা রোবটের ব্যবহার, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মানে অনেক সময় আসে যে পুলিশের সাহায্যকারী হিসেবে কোনটা, কি কি কাজে ব্যবহার করা হয় রোবট, বা সামরিক ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন বোমা নিষ্ক্রিয় করা, ভূমি বাহিনী শনাক্ত করা, সামরিক নানা সরঞ্জাম বহন করা, এগুলা বা মিলিটারি বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে। এইভাবে প্রত্যেকটা পার্ট এখানে পড়ে নিতে হবে, কারণ এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলা ব্যবহার।
তারপর যে মহাকাশ গবেষণায় আসলে এখানে যে একটা কিউরিসিটি নামে একটা মঙ্গল গ্রহে রবট পাঠানো হয়েছিল, সেগুলোর ব্যাপারে একটু জানতে হবে। রবট যেমন রবট সুপি আছে, এই ব্যাপারে একটু জানতে হবে। কায়োসার্ভিসটা বাদ দিছে, এটা বাদ। তারপরে মহাকাশ অভিযান, এখান থেকে শুধু এখান থেকে যে মহাকাশ প্রতিবারী ঘটনা থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন এখান থেকে পড়ে নেবে শুধু। আর মহাকাশ অভিযানের গুরুত্ব, এটা এমনি একটা এমসিকিউ, ওটা করে নেবে। আর এখানে দেখায় যে এখানে মহাকাশ যানে ঘন্টায় হচ্ছে কত কিলোমিটার গতি হবে, সেটা একটু বলা আছে, সেটা জানতে হবে একটু এমসিকিউর জন্য। এই তো। কারণ দ্বিতীয় অধ্যায়ে আবার এই যে ওখানে স্যাটেলাইটটা পড়ানো হয়, এই জন্য এখানে বেশি কিছু পড়ার দরকার নেই, শুধু হালকা পাতলা খালি এখান থেকে এমসিকিউ গুলো পড়ে নেবে। যদি এখান থেকে এর আগে কোনোদিন প্রশ্ন হয় নাই, তবে যেহেতু প্রশ্ন হয় নাই, এই কারণে এটা ইম্পর্টেন্ট বেশি হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখন নতুন নতুন টপিক গুলোতে প্রশ্ন হয়। তারপরে স্যাটেলাইট আছে, স্যাটেলাইটটা দেখে নিও। বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, এটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তো সেটা একটু জানতে হবে। তারপরে এটা কত উচ্চতায় স্থাপন করা হয়, কতগুলো কিউ ব্যান্ড আছে, এগুলো একটু হালকা পাতলা দেখে নিও। তারপরে যে গ্লোবাল পজিশন সিস্টেম, এই যে জিপিএস আছে, জিপিএসটা কিভাবে কাজ করে আসলে, এটা একটু দেখতে হবে। তারপরে জিআইএস আছে, এটা একটু দেখতে হবে এমসিকিউর জন্য, এগুলো হালকা পাতলা চলবে। আর এই কৃত্রিম মানে আমাদের এই যে স্যাটেলাইট গুলো ভূপৃষ্ঠ দিয়ে কত দূরে স্থাপন করা হয়, এখানে যে লাইন আছে একটা দেখো, এটা সাধারণত 36,000 কিলোমিটার উপরে, এটা ওরা 35,786 কিলোমিটার, মানে এক্স্যাক্টলি যেটা সেটা রাউন্ড ফিগারে আমরা 36,000 কিলোমিটার, মাইলের ক্ষেত্রে এটা 22,236 মাইল। তারপরে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার এখানে যে পিএলসির পূর্ণরূপ কি, এটা একটু জানতে হবে। তারপর ক্যাট ক্যাম এগুলা কি, এগুলো একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জানতে হবে। তারপরে প্রতিরক্ষা, এখানে এমসিকিউর জন্য এখানে কিছু মনুষ্যবিহীন ড্রোন টোন আছে, এগুলো একটু এমসিকিউর জন্য জানা নেবে, তাই হবে। তারপরে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বায়োমেট্রিক্স। এখান থেকে প্রশ্ন হবেই, একরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে দেওয়া আছে, যে এই 4টা ধাপ দেওয়া আছে। অনেক সময় এমসিকিউ আসে যে এটা কোনটা মানে ক্যাপচার আছে, এগুলা বা ম্যাচিং কোথায় ব্যবহার করা হয়, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। আর বায়োমেট্রিক্স কাকে বলে, কি নিয়ে কাজ করে, কোথা থেকে আসছে শব্দটা, সেগুলা। আর এখানে শারীরবৃত্তীয় আর হচ্ছে আচরণগত কিছু গুণ, কোন গুণ সেগুলো একটু জানতে হবে, কোনটা কোথায় ব্যবহার করা হয়। তার মধ্যে আঙ্গুলের ছাপের ক্ষেত্রে কি ব্যবহার করা, সুবিধা অসুবিধা গুলো, সবগুলোর সুবিধা অসুবিধা পড়তে হবে এগুলা। আইরিশ কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা কি, এগুলো বড় প্রশ্নের জন্য তো অবশ্যই, কারণ এখান থেকে গ আর ঘ নম্বর প্রশ্ন বেশি হয়, মানে 80% ধরা যায় এখান থেকে প্রশ্ন হয় বা হবে এরকম। তো এখান থেকে হালকা পাতলা এমসিকিউ আসে, বেশিরভাগ এখান থেকে প্রশ্ন আসে, সিকিউ প্রশ্নের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে যে কিছু আরো কিছু আছে, এগুলো সবকিছু পড়লে তোমার এখানে পুরাটাই পড়তে হবে ভালো করে, সিকিউর জন্য রেডি করে পড়লে এমসিকিউ এখানে এমনি হয়ে যাবে। তারপরে দেখো বায়ো ইনফরমেটিক্স, যেটা আমাদের অনেক সময় ঝামেলা তৈরি করে। বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে একজনকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা, আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জৈব তথ্যকে সাজায় নেওয়া। এখানে কিন্তু বায়োমেট্রিক্সে আমরা ডিএনএ নিয়ে কাজ করি, কিন্তু বায়ো ইনফরমেটিক্সে আমরা ডিএনএ নিয়ে কাজ করি। ডিএনএ নিয়ে আমরা 3 জায়গায় কাজ করি, বায়োমেট্রিক্সে, বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, 3 জায়গায় আমরা ডিএনএ নিয়ে কাজ করি। তো বায়োমেট্রিক্সটা এই যে বললাম, জৈব তথ্যকে সাজায় গোছায় রাখা হয় কম্পিউটারের মাধ্যমে, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো এখানে আসলে কি কি বিষয় নিয়ে কাজ করি, এর সাথে কোন কোন বিষয়গুলো সংশ্লিষ্ট, এগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ এইখান থেকে অনেক ক্রিটিক্যাল এমসিকিউ হয়ে যায়, মানে এটা ভালো করে তোমাকে পড়তে হবে। তারপরে এই যে ব্যবহারটা আছে, এই ব্যবহারের ঘর, এই ব্যবহারের ঘরটা ছাড়া মুখস্থ করতে হবে। এখানে যে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার গুলা যে ইঞ্জিনের ব্যবহারের সাথে ঝামেলা তৈরি করে, তুমি এটা মনে রাখতে পারবে না, অতএব তোমাকে এটা মুখস্থ করতে হবে সবগুলি। তুমি মানে এই টপিক এমসিকিউ গুলা কভার করতে চাও, মুখস্থ করতে হবে। আর এখানে বায়ো সুবিধা আছে অসুবিধা আছে, এটা একটু করে নিতে হবে, কারণ এখানে যে বহুপদী প্রশ্ন এটা ঝামেলা করে। বায়ো ইনফরমেটিক্স হলে কি সুবিধা এবং অসুবিধা তৈরি করে, সুবিধা এবং অসুবিধা গুলা। এবং পার্থক্য দিয়ে দিচ্ছি একটা, এই পার্থক্যটা পড়তে হবে, বড় প্রশ্নের জন্য কাজে লাগবে। তারপর দেখো জেনেটিক ইঞ্জিনিয়ার আছে। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার মেইনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার মেইনলি কৃষি ক্ষেত্রে ঘিরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশি ব্যবহার। মানে বায়ো ইনফরমেটিক্স তোমাকে ইনফরমেশন দিবে, সাপোজ একটা টমেটোর মধ্যে কোন জিনের জন্য সেই টমেটোটা মিষ্টি হবে বা টক হবে, সেই তথ্যটা তোমাকে বায়ো ইনফরমেটিক্স দিবে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তুমি সেই
পণ্যটাকে বা ওই টমেটো বা যে কোনো জিনিসকে তুমি হচ্ছে আরো উন্নত করতে পারো, যেমন টমেটো কিভাবে আমরা মিষ্টি করতে পারি। তাহলে আমরা তো জানি মানে কোন জিনিসের জন্য টমেটো মিষ্টি বা টক হয়, সেই ইনফরমেশন বাই ইনফরমেটিভস দিবে। এবং বাই ইনফরমেটিভ সেই তথ্য নিয়ে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ার মেইনলি কাজে লাগাবো। বাই ইনফরমেটিভস মেইনলি ওই রকম যে যাতে একই গবেষণা পুনরাবৃত্তি না হয়, মানে জৈব তথ্যগুলো সাজানো থাকবে। কারণ তুমি একটা জিনিস নিয়ে গবেষণা করবা, সেই যে জিনিসটা, সাপোজ তুমি ধানের উৎপাদন বৃদ্ধি নিয়ে গবেষণা করবে, এখন তুমি তুমি তোমার 50 বছর গবেষণা করতেই যায় যে ধানের আসলেই কোন কোন জিনের দায়ী তার উৎপাদন বৃদ্ধির জন্য। কারণ একটা জিনিসের মধ্যে অনেকগুলো জিন থাকে, তুমি এই কাঙ্ক্ষিত জিনটা কেমন করে খুঁজে বের করবা? এই তথ্যটা তোমাকে বাই ইনফরমেটিভস দিয়ে দিবে, তুমি শুধু কাজ করবা। এখন যে গবেষণা একদিন হয়ে গেছে, তুমি ওই ধানের ওই গবেষণাগুলো তো হয়েছে, তুমি ধানের উৎপাদন বৃদ্ধি বা বাকি গুণগুলো নিয়ে বুদ্ধি নিয়ে কাজ করো, কিভাবে ধানকে আরো পুষ্টি সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে কাজ করতে পারো। কিন্তু তোমার এটা জানার দরকার নাই যে এখন আসলে কোন কোন জিন মানে কোনটার জন্য দায়ী। ওটা তো গবেষণা করাই আছে, ওটা তুমি ওখান থেকে ইনফরমেশন গুলো আমরা বাই ইনফরমেটিভস থেকে নিতে পারি। তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেইনলি হচ্ছে আমরা একটা একটা জীবের জিন নিয়ে আমরা আরেকটা জীবের মধ্যে দিয়ে আমরা স্থাপন করি, আমরা নতুন একটা জীব উৎপন্ন করি, বা উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ হতে পারে। তো এটা আমরা যেমন হাইব্রিড ফসলগুলো নেই আমরা উৎপন্ন করি সেইভাবে, মানে আমরা যে ফলগুলো ফলাই মেইনলি হাইব্রিড, এইভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এটা তৈরি করা হয় হাইব্রিড ফসলগুলো। তো এগুলো দেখানোর জন্য আমাদের বীজগুলা কি করে প্রতিবারই কিনতে হয়। কারণ ওই যে হাইব্রিড ফসল থেকে বীজ রাখলে তোমার পরবর্তী হাইব্রিড দেখা হয়, এটা আমরা ফার্স্ট জেনারেশন বলি। F1 যেটা দেখা হলে F1 লেখা থাকে প্যাকেটের গায়ে। তো তুমি ওইখান থেকে বীজ করলে সেকেন্ড জেনারেশন মানে F2, তো এটা মাতৃ যে ওইখানে যে মূল যে ইটা ছিল ওইটার কোনো গুণাগুণ থাকবে না। কারণ এটা হাইব্রিড জিনিসটা তো অনেকগুলো জিনিস কম্বাইন করে তৈরি করা হয়। তুমি যদি ওইখান থেকে বীজ রাখো তাহলে কিন্তু আগের ফলাফল কিন্তু ওই যে প্রথমকার যে ফলাফল সেই ফলাফল তুমি পাবা না। অতএব এই কাজটা করা যাবে না। যদিও এগুলা জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে যে ফসল উৎপন্ন করা হয় জেনেটিক্যালি মডিফাই, তো এগুলা অবশ্যই স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর অ্যাকচুয়ালি আমাদের জন্য, এটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে একটু এটা পুরাটাই পড়ে নিতে হবে আসলে কি কি ঘটছে এখানে, ইম্পর্টেন্ট আছে এমসিকিউর জন্য, এটা কাজে লাগবে তোমার। আর এখানে একটা ধাপটা আছে, ধাপটা সিরিয়াল বা পড়তে হবে কোনটার পর কোনটা, এই যে গেল। তারপরে যে এখানে এই যে ঘরের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো একটু দেখতে হবে। আর এখানে এই কৃষিতে গুরুত্ব আছে এবং প্রাণী সম্পদ, এগুলা বড় প্রশ্নের জন্য আমাদের ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে বড় প্রশ্ন হয় ওই রকম যে নিজের মাঝে কিভাবে আমরা বেশি ফসল উৎপন্ন করতে পারি, তারপর কিভাবে মিষ্টি টমেটো উৎপাদন করে বেশি মাছ উৎপন্ন করতে পারি, কম সময়ে অধিক মাংস উৎপাদনশীল মুরগি তৈরি করতে পারি, এগুলা ব্যাপারে প্রশ্ন থাকে। তুমি যদি এটা এই পার্টটা পুরোটাই পড়ো এবং হচ্ছে এগুলা হালকা পাতলা এগুলো পড়ো, তুমি এমনি বানায় লিখতে পারবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এমসিকিউর জন্য হচ্ছে এর ব্যবহারটা। এর ব্যবহারটা এটা পুরাটাই মুখস্থ করতে হবে, যেভাবে আমরা যে সরি বাই ইনফরমেটিভস এ মুখস্থ করছি। কারণ ওইখানে কিছু কাজ আছে, এখানে কিছু কাজ আছে, মানে এখানে দুইটা মুখস্থ না করলে তুমি বলতে পারবে। যেমন ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, সেখানে কিন্তু বাই ইনফরমেটিভস ব্যবহার করা হয় না। তারপর টিকা তৈরি করার ক্ষেত্রে, ভাইরাস নাশক তৈরি করার ক্ষেত্রে যে রিজন ব্যবহার করা হয় ওগুলো আবার বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে নাই। তো এগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, কারণ এইখান থেকে এমসিকিউ গুলো আসবে। আর এখানে কিছু ঝুঁকি আছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, যেমন হচ্ছে এখানে তোমার দেশি ফলগুলো বিলুপ্ত করবে। এরা কি প্রতিকূল পরিবেশে উৎপাদন করতে পারবে? কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ফসলগুলো যে উৎপাদন করি, যেটা অধিক খরা সহ্য করতে পারবে, বৃষ্টির পানি সহ্য করতে পারবে এরকম। তা বহুপদী প্রশ্নগুলো ওইভাবে আসে, এখান থেকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বহুপদী প্রশ্নগুলো এইভাবে আসলে এরা আমাদের সুবিধা কি এখানে অসুবিধা কি দুটো জানতে হবে বহুপদী প্রশ্নগুলো ফেস করতে গেলে তোমাকে। তবে এটা এই যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে বড় প্রশ্নের জন্য, সিকিউ প্রশ্নের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক। যেমন বায়োমেট্রিক্স ইম্পর্টেন্ট টপিকস, ওইখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি একটা ইম্পর্টেন্ট টপিক। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক খ নম্বর প্রশ্নের জন্য, সিকিউ গ আর ঘ নম্বরের জন্য। তারপর আছে ন্যানো টেকনোলজি। তো এখানে হচ্ছে এক ন্যানোমিটার সমান সমান কত মিটার, এটা একটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তারপর হচ্ছে এই যে 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে, মানে যেটা হচ্ছে এই প্রযুক্তিতে এই ন্যানো স্কেলে হিসাব করা হয় সেটা। তারপরে এই প্রযুক্তিকে ন্যানোটেক বলা হয়। তারপরে দেখো 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতি কোনো কিছু তৈরি করা হয় তাকে ন্যানো পার্টিকেল বলে। মানে এখান থেকে একটু হালকা পাতলা এই প্রশ্নটা আমার ঢাকা ভার্সিটি মনে আসছিল কোন একটা ফ্যাকাল্টিতে প্রশ্ন মনে হয়, যাই হোক। তো এখানে একটু পুরাটাই এই পুরা পার্টটা পড়লে মোটামুটি অনেক কিছু কভার হয়ে যাবে এই পুরা পার্টটা। এটা গেল।
তারপরে আসি আমরা অন্য পাতায়। এই পাতার মধ্যে এখানে যে দুইটা প্রযুক্তি ব্যবহার করা হয়, একটা হচ্ছে বটম আপ, একটা হচ্ছে বটম ডাউন। এটা একটু দেখতে হবে। আর ন্যানো টেকনোলজি আমরা কি কি করি এখানে বর্ণনা আছে। ন্যানো টেকনোলজি মেইন কাজ হচ্ছে কোন একটা প্রোডাক্টকে ন্যানো মিটার স্কেলে তার হচ্ছে আকৃতি বা ডিজাইন বা পরিবর্তন করা। মানে আমরা কত একটা প্রোডাক্টকে ছোট বানাইতে পারি। যেমন আমাদের কম্পিউটার গুলো এখন পকেটের মধ্যে ঢুকে গেছে। আর ন্যানো টেকনোলজির খাদ্য শিল্পের গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করতে হবে ঘর নাম্বার প্রশ্নের জন্য। এখান থেকে অনেক কিছু হয়ে যাবে আমাদের, প্লাস হচ্ছে বড় প্রশ্নের একটা মুখস্থ হয়ে যাবে। আর প্রয়োগটা, এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট। সবগুলো পার্ট বাই পার্ট ভালো করে পড়তে হবে ডিটেলস। কারণ এইবার দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন দিয়েছিল এই কোথায়, এই যে পানি দূষণ রোধে এই ট্যানারির শিল্পের বজ্র সংশোধন এই ন্যানো টেকনোলজি ব্যবহার। দেখো কোথা থেকে একটা লাইন দিছে, তুমি যদি শুধু বায়ু বা পানি দূষণ রোধে পড়তা তুমি এই লাইনটা জানতা না। এই যে ট্যানারি শিল্পের বজ্র মানে শোধনে। অতএব পুরা লাইন গুলা ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য। এখানে সুবিধা অসুবিধা গুলো মানে সুবিধা অসুবিধা গুলো বড় প্রশ্নের জন্য সেটা দেখে নিতে হবে। এই তো। তারপরে কিছু কম্পিউটার ক্রাইম আছে, ক্রাইম গুলো দেখতে হবে একটু। যেমন হ্যাকিং আছে, তারপর ফিশিং আছে, ফিশিং জিনিসটা কি এগুলো একটু দেখতে হবে। স্পামিং কি, সাইবার থ্রেট কি, এগুলো একটু দেখতে হবে। সফটওয়্যার পাইরেসি কি, তারপরে প্লেজারিজম আছে। এটা হচ্ছে এটা এখানে নতুন করে সংযোজন করছে, নতুন বই, মানে এটা পুরাতন বই। ওইখানে বইয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে আর ক্লাসিফিকেশন আছে, ওগুলো আবার পড়তে হবে। এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, ওগুলো একটু দেখে নিতে হবে। এই তো, এইটা প্রথম অধ্যায়। এটা পড়লে আর হচ্ছে তথ্য প্রযুক্তি ইতিবাচক আর নেতিবাচক প্রভাব আছে, এটা একটু দেখে নিতে হবে। প্রত্যেক জিনিসেরই সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে, তুমি যদি ঠিক মতো ব্যবহার না করো। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের পুরো অধ্যায়ের একটা রিভিউ। তুমি আমার এই ভিডিওটা ফলো করে যদি এই টপিক গুলো ধীরে ধীরে পড়ো, আমার মনে হয় না বেশি সমস্যা হবে। কিন্তু এটা সময় লাগবে। তুমি এটা পড়ার পর তুমি বিভিন্ন গাইড গুলো দেখে যদি এমসিকিউ গুলো সলভ করো, তুমি বুঝতে পারবা যে আমি আসলে মেন টপিক গুলোতে হাত দিচ্ছি। তোমার এই বিষয়গুলো জানা দরকার। জানলেই তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। কিন্তু তুমি বইটা যে টপিক গুলো বললাম দাগায় দাগায় পড়ার পরে তুমি একটা গাইড থেকে এমসিকিউ গুলো পড়া শুরু করবা, তোমার প্রথম দিকে একটু সমস্যা হবে। তুমি আবার ব্যাক করে বইয়ের মধ্যে এসে ওই আরো যে টপিক গুলো বাদ গেছে তুমি একটু আর একটু হাত বোলায় নিলে দেখবা তুমি এই অধ্যায়টা তো অনেক এক্সপার্ট হয়ে গেছো মোটামুটি আল্লাহর রহমতে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।